আমি কমেন্ট নিতে পারি না। তো বাজে কমেন্ট করলে কি মনে হয়? বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, মনে হয় আমি মরে যাচ্ছি। সবাই চায় এই যে ভাইরাল হতে। তারা কি মডেল? সেটাই, নায়িকাও নায়িকা এবং টিকটকের নায়িকাও নায়িকা। এটাও কিন্তু মানুষ বুঝে না, সবাইকে সেলিব্রিটি মনে করে। আমি কিন্তু একটু রিলিজিয়স। আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার স্রষ্টা যেটা রেখেছে সেটা হবে, আমি এত ভাবিই না। Hi guys, this is Parish. Welcome to my another episode of Positive Bangladesh. এবং আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবু। আমরা তার সাথে কথা বলবো, আড্ডা দিব, তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবং তার ফিউচার প্ল্যান সম্পর্কেও কথা বলবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হাই, তুমি কেমন আছো? এই তো ভালো। অনেকদিন পর দেখার, আপনি সচরাচর ইন্টারভিউ দেন না, আমি জানি আপনি এগুলো থেকে একটু দূরে থাকেন। তো এটার রিজন কি আসলে? কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চান? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ক্যামেরার বাইরের পজিশনটাই কিন্তু আমি পছন্দ করেছি। আমরা যারা অ্যাকচুয়ালি ফ্যাশন ডিরেক্টর, তারা আমাদের ম্যাক্সিমাম, যদি তুমি সবার সাথে কাজ করেছো, লাইক তুমি আমার সাথে কাজ করেছো, আমার সিনিয়রদের সাথে কাজ করেছো, তোমার আমি যদি ভুল না করি তোমার ফ্যাশন অনেক শুট আমার সাথে যেগুলো খুব সাকসেসফুল, এবং ফ্যাশন মডেল হিসেবে তোমার আত্মপ্রকাশ, এবং ওই সময়টা তো আমি মনে হয় ছিলাম তোমার সাথে, তোমার জার্নি। কিন্তু আমি সবসময়, তুমি দেখেছো যে আমি সবসময় একটু ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করি। ক্যামেরার সামনে আসাটা আমার কাছে একটু এম্বারেস লাগে, লাইক সামনে থাকিনি তো কখনো, তো লাইক ওই জন্য আর কি। আর আমার কাছে মনে হয় কি যে আমি তো এই যে এখন যে ট্রেন্ড চলছে ভাইরাল, তো ওই ভাইরাল ট্রেন্ডে আমার কাছে মনে হয় যে আমি আনফিট তাই মনে হয় যে আমি ওখানে আনফিট। তো এই যে রাকিব ভাই এত দীর্ঘ বছরের পথ চলা অ্যাজ আ ফ্যাশন ডিরেক্টর, আমি জানি যে আপনি অনেকগুলো ম্যাগাজিনের সাথেও যুক্ত আছেন, যেখানে আপনি কভারগুলো করছেন এবং জনপ্রিয় সব চিত্রনায়িকা থেকে শুরু করে মডেলদের সাথে আপনি কাজ করেছেন, ফ্যাশন শোজ করছেন। বাট এখন যে ট্রেন্ডটা চালু হয়েছে যে কোরিওগ্রাফার, ফ্যাশন ডিরেক্টর বা স্টাইলিং বা ফ্যাশন যারা কাপড় আসলে বানায়, ডিজাইনার, এগুলোকে সব মিলিয়ে ফেলছে মানুষ বা একই মনে করছে। তো আসলে এই বিষয়গুলো কি ভিন্ন নাকি আলাদা কোনো সেক্টর? ফ্যাশন ট্রেন্ড ফলো করে এখন যেভাবে লাইক মানুষ জানছে ব্যাপারগুলো, যে স্টাইলিস্ট আছে, ডিজাইনার আছে, মডেলদের সাথে তারা ব্যাকএন্ডে কাজ করে, ওই জিনিসটা জানছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গুলিয়ে ফেলার কিছু নেই। এখন তুমি যদি একটা রিক্সাওয়ালার বাসায় যাও, সেখানেও একজন এডুকেটেড মানুষ আছে, পজিটিভলি দেখা, তার সন্তানকে সেই এডুকেশনে একটা ন্যূনতম এডুকেশন হলেও দেওয়ার চেষ্টা করছে। তো ওই এডুকেশনের জায়গা থেকে আমি পজিটিভলি যদি দেখি, তাহলে আমি বলবো যে তারাও বুঝে এখন ব্যাপারটা। তো এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ধরো যে নায়িকাও নায়িকা এবং টিকটকের নায়িকাও নায়িকা, এটাও কিন্তু মানুষ বুঝে না, সবাইকে সেলিব্রিটি মনে করে। না, ওই যে সেলিব্রিটি যদি বলো, সেলিব্রিটি শব্দের আমি দুইটা মানে বুঝি। একটা হচ্ছে যে যাকে নিয়ে সেলিব্রেট করা যায়, এক্স্যাক্টলি পজিটিভ ভাইব, যে দেশের জন্য কাজ করছে বা কিছু অ্যাকচুয়ালি পজিটিভ ভাইব, এটা আমি চিন্তা করি এটা পজিটিভলি। আর যদি তুমি বলো যে সেলিব্রিটির আরো কিছু মানে ডেফিনেশন এখন ইউজ হচ্ছে, পপুলারিটি এবং ওই যে ব্যাক পপুলারিটি যেটাকে বলে, যে পিছনের পপুলারিটি, যেটা পপুলারিটি না, মানুষ তাকে খারাপ ভাবেই দেখছে, মানে সে কোনো কাজের মাধ্যমে আসেনি, জাস্ট কন্ট্রোভার্সি, নেগেটিভ, তারাও নিজেদেরকে সেলিব্রিটি বলছে, কিন্তু মানুষও বলছে। আবার মানে যারা, আবার তুমি যদি তাদের, এখন তো ডিজিটালাইজ একটা ব্যাপার আছে, তো কমেন্ট সেকশনে তুমি গেলে কমেন্টে দেখবা যে প্রচুর বাজে কমেন্ট আসতেছে। এখানে ওই যে প্রথম একটা কোশ্চেন তুমি আমাকে করেছিলে না, যে কেন আসেন না, তো আমি কমেন্ট নিতে পারি না। তাই? হ্যাঁ, আসলে কি সত্য? মানে কি মনে হয়, কেউ বাজে কমেন্ট করলে কি মনে হয়? বুকে ব্যথা হচ্ছে, মনে হয় আমি মরে যাচ্ছি। আর তার চেয়ে বড় কথা কি জানো, তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমার যদি ফ্যামিলি মেম্বার কেউ দেখে, লজ্জা পাবে। কারণ আমার ফ্যামিলিতে এমন একটা ব্যাপার যে আমি অনেক হাই লেভেলের ফ্যামিলি বিলং করি না, বাট তুমি আমার ফ্যামিলি সম্পর্কেও জানো যে তারা খুবই এডুকেটেড এবং খুবই ভালো একটা কিছুটা কনজারভেটিভ। হ্যাঁ, আমার ফ্যামিলিতে অনেকেই মিডিয়ায় কাজ করে, বাট তাদের আমল, মানে ওই সময়টা, যেমন তানিয়া হচ্ছে নায়িকা, যে তানিয়া, উনি মডেল ছিলেন এক সময়, এবং তারপরে নায়িকা হয়েছেন, তারপরে হচ্ছে যে আবার লাইক ফিরে এসছে। তো আমি তানিয়াকে আন্টি বলি এই জন্য, তানিয়া আন্টি হচ্ছে আমার মামার ফ্রেন্ড, ঠিক আছে? তো আমার মামার ফ্রেন্ড, তো মনে হচ্ছিল যে লাইক এই ধরনের অনেক আর্টিস্ট আছে যারা অনেক বড় আর্টিস্ট, যারা আমি বাসায় দেখেছি, আপনার সাথে ফ্যামিলি রিলেশন। হ্যাঁ, আমি তাদেরকে বাসায় দেখেছি, দীপা খন্দকার, দেন হচ্ছে আবুল হায়াত,
দেন অনেক বড় বড় আর্টিস্টকে আমি বাসায় আসতে দেখেছি। আপনি ছোট ছিলেন তখন থেকে আপনি স্টারডম দেখে বড় হয়েছেন। আমার মামার ডিরেকশন দিত, তুমি চিনো মামাকে, দেন লাইক আমি তাদেরকে বাসায় আসতে দেখতাম। অনেক বড় বড় অমল বোস থেকে শুরু করে মানে মোস্ট অফ যত বড় বড় আর্টিস্ট আছে, মোশাররফ করিম আমার মামার নির্দেশনায় কাজ করেছে। তো সেখান থেকে কি আসলে এই মিডিয়াতে কাজ করার আগ্রহটা তৈরি হয়েছিল? হতে পারে, অনেক ছোটবেলায় তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করতে চাইতাম না। এটা কি ক্যামেরার সামনে বলবে? সিরিয়াসলি আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার মনে হতো কম পড়াশোনা করে কি করা যায়, এরকম চিন্তা করতাম। তো ওই থ্রোতে আমার কাছে মনে হলো যে যখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, রেজাল্ট ভালো ছিল, বরাবর রেজাল্ট ভালো ছিল। তো লাইক ইন্টারমিডিয়েট যখন কমপ্লিট করলাম, করার পরে আমার কাছে মনে হলো যে 10-8 তাও রেজাল্টটা ভালো হতো। তো যাই হোক, তারপরে আমার কাছে মনে হলো যে আর পড়াশোনা করব না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমি এখন কি করা যায়। তো আমি এয়ার হোস্টেস জয়েন করেছিলাম ক্যাবিন ক্রুতে। তারপরে লাইক ফ্যামিলি ওটা বললো যে পড়াশোনা করতে হবে, অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। তখন ফ্যাশন ডিজাইনিং এ ভর্তি হলাম। তো ফ্যাশন ডিজাইনিং কিন্তু খুবই দারুণ একটা লেখাপড়ার জায়গা আছে, মানে ওটা হচ্ছে আর্ট এন্ড ক্রাফটের বিষয়। না, ওইটাই আমি অনেক কঠিন কিন্তু এত সহজ নয়। রাইট, ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। পড়াশোনাটা কমপ্লিট করে যদি কিছু করা যায় তাহলে তখন আমি ট্রাই করব। দেন পড়াশোনা কমপ্লিট করলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে যে রাইট নাও এখন যদি কিছু করা যায়। তো আমার স্টাইলিং এর উপর একটা নলেজ গ্যাদার ছিল, তো আমার সাবজেক্টেই ছিল। যারা ফ্যাশন ডিজাইনার তারা সবাই জানে যে আমাদের স্টাইলিং নিয়ে একটা অনেক বড় জার্নি আছে। তো ওই জার্নিতে ওইটার উপর আমার ফোকাসটা খুব ছিল। তো এই যে যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন, তখন তো বিভিন্ন ডিজাইনও করতে হয়েছে আপনাদেরকে এক্সামের জন্য। আমি তো ফ্যাশন ডিজাইনার অলসো, লাইক আমি এখনো যদি তুমি আমাকে বলো যে আপনি আর কি করেন, সময় কেন পান না, তাহলে ওই যে তুমি বলো না যে আসেন না ইন্টারভিউ, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সময়টাও একটা ইম্পর্টেন্ট। ওই সময়টা আমি অন্য কাজে আমি একটা অনেক বড় মাল্টিন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ডেই আছি। আমি ওইটাতে হচ্ছে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি। ওটা তো অনেক বছর ধরেই আছেন আপনি। পাশাপাশি একটা ম্যাগাজিনের সাথে আপনি যুক্ত আছেন। ম্যাগাজিন, দুইটা ম্যাগাজিনের সাথে আমি যুক্ত। আপনি চাইলে নাম বলতে পারেন। একটা ম্যাগাজিন হচ্ছে দা ফেম, এটা খুবই পপুলার। হ্যাঁ, এটা আমেরিকা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার। আমি আরো একটা ম্যাগাজিনে যুক্ত হয়েছি, এটা ফ্যাশন এন্ড বিজনেস ম্যাগাজিন, এটার নাম হচ্ছে B&W। ওকে ওকে। তো এটাও হচ্ছে, এটার আবার একটা নাইস একটা জার্নি শুরু হচ্ছে আমার। তো আমি দুইটাতেই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি, ফ্যাশন ডিরেক্টর এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি। তো লাইক এডিটর হিসেবে ওই জার্নিটা আমার কাছে প্রথম দিকে নতুন মনে হতো, এখন মনে হয় যে না, ওইটা খুব নাইস একটা জায়গা যেখানে এক্সপ্লোর করা যায়। অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ হয়, ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কাজ হওয়ার সুযোগ থাকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে ইনভাইটেশন আসে, যেগুলো ধরো বাংলাদেশের হাতে গোনা কয়েকজন স্টাইলিস্টের জন্যই মনে হয় শুধু আসে না তা বলবো না। এবং সেখানে গেছিলেনও আপনি? হ্যাঁ, আমি গেছি, দুই একটা সফরও করেছেন। হ্যাঁ, দুই একটা। মাঝখানে কিন্তু এরকম একটা ট্রেন্ড ছিল যে ম্যাগাজিন আর কেউ পড়তো না, বাট সেই ট্রেন্ডটা কিন্তু আবার ফিরিয়ে এনেছেন আপনাদের মতোই কিছু মানুষেরা, যে ম্যাগাজিন এখন দেখারও একটি বিষয়, পড়ার পাশাপাশি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছে। তো আমি একটা আপনার খুব চমৎকার শুট দেখেছিলাম দি ফেমে, যেটা খুবই ফেমাস হয়েছিল। তো এই শুটগুলোর পিছনে প্ল্যানিং গুলো আসলে কিভাবে করেন বা কতদিন সময় লাগে? আমরা তো বাই মান্থ কাজ করি, বাই মান্থ কাজ করার পিছনে দেখা গেল যে 2 মাস সময় থাকে, 1 মাস সময় থাকে। একটা ছবির পিছনে 2 মাসের মতো সময় দিতে হয়। একটা ছবি শুধু না, একটা ফুল ম্যাগাজিনের যত শুট আছে, ফ্যাশন পোর্টফোলিও আছে, তুমি জানো কভারটাই তো আসলে মেইন থাকে আকর্ষণ। ওইটা তো ডেফিনেটলি, ওইটার জন্য ফুল একটা প্ল্যানিং দরকার হয়। কভারের যে কনসেপ্ট, ওইটাকে আমি কাকে চিন্তা করছি তার শিডিউল পাওয়া, বিশেষ তুমি খুব ভালো করে জানো আমি কিন্তু সেলিব্রিটিদের, যারা সেলিব্রিটি তাদের মধ্যে খুব হাতে গোনা কয়েকজনের সাথে কাজ করি। তো আমার কাছে মনে হয় যে গ্লোবাল আর্টিস্ট যদি না হয় তাহলে এখানে কাজ করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়, কারণ এটা তো অনেকগুলো দেশ, মানে বাইরের দেশগুলা এগুলাকে করে, রিপ্রেজেন্ট করে। শুধু বাংলাদেশের আর্টিস্ট, আমি বাংলাদেশের আর্টিস্টদেরকে তুলে ধরতে চাই, বাট তার ভিতরে ওই জিনিসটাও আমার কাছে মনে হয় যে থাকতে হবে, গ্ল্যামার থাকতে হবে, স্টাইল থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, এটা ফ্যাশন এন্ড বিজনেস, আমি অনেক বোল্ড কিছুও করতে পারছি না। তো সেই জায়গা থেকে আমাকে ম্যাগাজিনের কভারে একটা নাইস ভাইব তৈরি করতে হয়, তো এটা ডেফিনেটলি চিন্তা করেই করতে হয়। তো শুটিং এর দিন তো থাকে যে যেরকম প্ল্যানিং করা হয়,
ওভাবেই কি আসলে আউটপুটটা হয়, নাকি মনে হয় যে না আমি ওভাবে চেয়েছিলাম বা আরো কিছু কমতি থাকে? মানে আপনি কি খুঁতখুঁতে নাকি মন মতো হয় কাজ? এটা তুমি বলতে পারবা। দর্শকদেরকে আমি জানাতে চাই আপনার মনের বিষয়টা। আমার কাছে মনে হয় যে আমি খুব নাইসলি বুঝাতে পারি, এটা তুমি জানো। আমার সাথে মডেলদের, আমি অ্যারোগেন্ট না। হ্যাঁ, কখনোই না, আমি অ্যারোগেন্ট না, ওটা আমার মধ্যে আসবে না। আমার কাছে মনে হয় এটা এক একজনের এক এক রকম ব্যাপার আর কি। আমার কাছে অ্যারোগেন্সি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমি যদি বারিশকে বুঝাই বলি, বারিশ এই কালারটা পড়ো না, এই কালারটা পড়ো, হ্যাঁ, আমি যদি একজন মডেল বারিশকে দেখি তাহলে বারিশকে আমি হ্যান্ডেল করেছি। আমি বারিশকে আমি মেকআপে, গেটআপে, ড্রেসে, জুয়েলারিতে আমি আমার মতো করে সাজিয়েছি। তো ওই জায়গায় বারিশ আমাকে অ্যাকসেপ্ট করেছে। তো তার মানে কি এটা দাঁড়াচ্ছে না যে লাইক আমার কাছে মনে হয় যে আমি খুঁতখুঁতে কিন্তু এটাকে নাইসলি হ্যান্ডেল করতে পারি। রাইট রাইট। আর আপনি তো অ্যাজ আ ফ্যাশন ডিরেক্টরও কাজ করেছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাশন শো করেছেন, এবং আমার কাছে যেটা সবসময় ভালো লাগে যে আপনার ফ্যাশন শোতে আমরা অনেক নিউ মডেলসদেরকে দেখতে পারি। এটা কিন্তু সবাই এই সুযোগটা দেয় না যে নতুন মডেলদেরকে নিয়ে কাজ করে, এবং ভালো ভালো মডেল আপনি স্ট্যাবলিশ করেছেন। তো এই যে নতুনরা যখন আপনার কাছে কাজ করতে আসে, তখন কি দেখে আপনার মনে হয় যে না এই মেয়েটা আসলে কাজ করতে পারবে বা এই ছেলেটা কাজ করতে পারবে? লাইক নতুন যারা এখন অন স্ক্রিন দেখে ভাবছে যে আমরা মডেল হতে পারবো, মডেল হওয়ার জন্য কি কি কোয়ালিটিস দরকার? যেহেতু আমার প্ল্যাটফর্মটাই ফ্যাশন মডেলিং এবং ফ্যাশন কেন্দ্রিক, তো সেখানে নতুনদের সুযোগ দেওয়াটা খুব জরুরি এবং নতুন মডেলদেরকে তুলে আনাটাও খুব জরুরি। তবে ডেফিনেটলি ফ্যাশন মডেলিং এর জন্য অনেকগুলো ক্যাপাবিলিটি দরকার, সেটা তুমি খুব ভালো করে জানো। মাস্ট বি হাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে তুমি যদি বলো, আমি নিজেও গ্রুমিং সেকশনে কাজ করেছি, এখন আপাতত সময় পাচ্ছি না তাই করছি না। বাট আমাদের দেশে কিন্তু আমার কাছে মনে হয় যে দুইজন খুব গুড, আমি নামও বলতে পারি তুমি চাইলে, দুইজন খুব গুড ফ্যাশন কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিরেক্টর বাংলাদেশে আছে। তো লাইক তাদের গ্রুমিং স্কুলও আছে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে প্রত্যেক বছর আজরা মাহমুদ, যে আমার সিনিয়র, আজরা মাহমুদের গ্রুমিং স্কুল থেকে যে মডেলগুলো বের হচ্ছে, ওখান থেকে এখন রাইট নাও পিক করার একটা টেন্ডেন্সি আমার মাথা থেকে সবসময় আসে। হ্যাঁ, আজরা মাহমুদ যে মডেলগুলোকে বের করছে ওখানে ডেফিনেটলি কিছু ক্যাপাবিলিটিস থাকে। তো ওখান থেকে যদি আমরা সুযোগ দিই মডেলদেরকে, তো ডেফিনেটলি আমার মনে হয় যে নেক্সট লেভেলে তারা কাজ করতে পারবে। তো আমার কাছে মনে হয় যে মডেলদের যদি যোগ্যতার প্রশ্ন আসে, তাহলে ডেফিনেটলি আমি বলবো ফ্যাশন মডেলিং এর ক্ষেত্রে হাইটটা খুব জরুরি, গ্রুমিংটা জরুরি। গ্রুমিং এর যে পার্টগুলো থাকে, হাঁটতে পারা, এক্সপ্রেশন, অনেক কিছু আছে এখানে। মানে অ্যাকচুয়ালি বিহেভিয়ার সবচাইতে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে বিহেভিয়ার। তোমার বিহেভিয়ার গুড, আমার কাছে মনে হয় যে তুমি ওয়ার্ল্ড জয় করতে পারবা। এবং এখন যে নিউ জেনারেশনের যারা কাজ করতে আসছে, সবাই তো মডেলিং করতে আসছে, কিন্তু কেউ শিখে আসলে কাজ করতে চায় না। সবাই চায় এই যে ভাইরাল হতে, স্টার হয়ে যেতে। তারা কি মডেল? সেটাই তো। এই যে মানে মডেল হওয়ার যে জার্নিটা, অনেক বছর ধরে শিখে শিখে কাজ করা যে জার্নিটা, একজন পরিপূর্ণ মডেল আসলে আপনারা তৈরি করে থাকেন। সো আসলে এই যে বলছিলেন যে মডেল হওয়ার অনেক কোয়ালিটিস লাগে, এগুলো কিন্তু অনেকে বোঝে না বা জানে না। তো মডেলিং এর ক্ষেত্রে আপনি যখন গ্রুমিং করান, তখন আপনি একটা ছেলে বা মেয়েকে কি দেখে নির্বাচন করেন? আমি তো শুধু, আমার কাছে এখন কিন্তু যদি তুমি বলো, তো এখন যারা গ্রুমিং করাচ্ছে, যারা টিচার আছে, দুইজনই আমার কাছে মনে হয় যে আছে এখন করাচ্ছেন তারা। তো সেই জায়গা থেকে তারা ডেফিনেটলি এখন কিন্তু সেক্টর ভাগ করে নিয়েছে। সামনে লাক্স আসতে চলেছে, লাক্সেও কিন্তু এবার শুধু ফ্যাশনে ফোকাস করা হয়নি, যে কয়েকটা বিষয়ে ফোকাস করা হয়েছে তার মধ্যে কিন্তু স্টাইলিং সর্বপ্রথম এসছে, যে তুমি ক্যারিয়ার স্টাইলিং ও করতে পারো। তো ডেফিনেটলি এখন আর হাইট ম্যাটার করবে না। তুমি কন্টেন্ট ক্রিয়েশনও আছে, ওইটাই বললাম যে কন্টেন্ট ক্রিয়েশনও আছে। কিন্তু যখন বিদ্যাসিনা মিম লাক্স সুপারস্টার হয়েছে কিংবা মেহজাবিন লাক্স সুপারস্টার হয়েছে, ওদেরকে কিন্তু কোনো সাবজেক্টে বাধা হয়নি। ওরা স্টারও মানে লাইক ইয়েও হতে পারবে, নায়িকাও হতে পারবে এবং অভিনেত্রীও হতে পারবে। মডেলিং দিয়ে স্টার্ট করেছে, যদিও মডেলও হতে পারবে। তো এখন পর্যন্ত বিদ্যাসিনা মিম, আমার কাছে মনে হয় যে বিদ্যাসিনা মিম ইজ ফুল প্যাকেজ অফ বাংলাদেশ। তাই আপনি তো ওনাকে নিয়ে কাজ করেছেন, তো কেমন ছিল কাজের অভিজ্ঞতা? আমার কাছে মিম হচ্ছে ফুল প্যাকেজ, যে একাধারে মডেল, অভিনেত্রী, গুড হিউম্যান বিং, এবং আমার কাছে মনে হয় যে ওর ভিতরে সব ক্যাপাবিলিটি আছে। একজন স্টার হওয়ার জন্য যে ক্যাপাবিলিটি গুলো দরকার,
ইন্টারন্যাশনাল গ্লোবালি কাউকে যদি প্রেজেন্ট করতে হয়, আমার মনে হয় যে আমরা ওকে ইউটিলাইজ করতে পারছি। আপনার এই যে কথাটার সাথে আমি একমত যে আপনার কি মনে হয় যে শি ইজ আন্ডাররেটেড বা আমাদের দেশের মানুষ তাকে ইউটিলাইজ করতে পারছে না? ডেফিনেটলি আন্ডাররেটেড এটা আমি বলবো না, আমার কাছে মনে হয় যে ও ইউটিলাইজ হচ্ছে না। এক্স্যাক্টলি। ভালো কোনো ডিরেক্টর ভালো কোনো জায়গা থেকে, যেমন আমি যদি ফ্যাশনের কথা বলি, ডেফিনেটলি মিম আমার সাথে একমত হবে যদি কখনো এই প্রোগ্রামটা মিম দেখে। মিমকে আমি ম্যাগাজিনের যে জায়গাতে তুলে নিয়ে এসেছি, মানে তাকে ফোকাস করেছে যে পয়েন্টে, আমার কনসেপ্ট ছিল একটা যে মিম কোনো ফেমে বন্দী না। তো ফেমেরই একটা কভার ছিল এবং একটা ফেম দিয়ে করা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে আমরা ওর গ্লোবাল যে জার্নিটা ওইটাকে কিছুটা শেয়ার করতে পেরেছি, বাট এক্সপ্লোর করার আরো অনেক জায়গা আছে ওকে নিয়ে। মেহজাবিনও সেম। মেহজাবিন আমার কাছে মনে হয় যে মেহজাবিন আলাদা একটা জায়গায়, আমার কাছে মনে হয় যে শি ইজ ভেরি বোল্ড। তার অভিনয়, তার সৌন্দর্য, তার ক্যাপাবিলিটিস, এভরিথিং ইজ ভেরি নাইস। আমার মনে হয় যে ওকেও আরো ইউটিলাইজ করা উচিত, আরো বেশি প্রপার কাজে লাগানো উচিত। আচ্ছা, এই যে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে নায়িকাদের পার্সোনাল স্টাইলিশ বা পার্সোনাল ফ্যাশন ডিজাইনার থাকে, তো এই জায়গাটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করতে চাও যে অন সোশ্যাল মিডিয়া যে আমরা যে দেখছি যে একজন নায়িকা বা একজন চিত্রনায়িকা বা চিত্রনায়কের সাথে পার্মানেন্টলি যদি কোনো স্টাইলিং থাকে, তাহলে কি তার ফ্রিল্যান্স কাজে বাধা হচ্ছে? বা এটা কিভাবে তুমি বিশ্লেষণ করো? এটা বিশ্লেষণ হচ্ছে এরকম হতে পারে যে লাইক কোনো নায়িকার কিন্তু গ্লোবাল যদি তুমি বলো, বাংলাদেশের বাইরে বলো, ডেফিনেটলি একজন নায়িকার পার্সোনাল স্টাইলিস্ট থাকতে পারে, সে যদি ক্যারি করতে পারে ডেফিনেটলি তার একজন ডিজাইনার থাকতে পারে, পার্সোনাল ডিজাইনার। তবে কি আর্টিস্টদের কোনো ফেমে বন্দী হওয়া উচিত না। তুমি যদি বলো যে লাইক বাইরের দেশের কথা বলো, আমার বাংলাদেশের কথাও যদি তুমি বলো তাহলেও আমি নামই মেনশন করতে পারবো। আর বাইরের কথা যদি তুমি বলো, দেখো যে মানিশ মাল্হোত্রা থেকে শুরু করে বড় বড় ডিজাইনার যারা আছে, সব্যসাচী যারা ডিজাইনার আছে, ওদের কাপড় কিন্তু প্রত্যেকটা স্টার পরে। কারো পার্সোনাল ডিজাইনাররা কিন্তু তারা হয়নি বা তাদেরকে করতেও পারেনি। কোনো আর্টিস্টকে কোনো ফেমে আটকানো যায় না, এক। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে যে ডেফিনেটলি পার্সোনাল থাকতে পারে, বাট ওইটা ফোকাসিং পয়েন্টে আনাটা কিন্তু একজন স্টারের জন্য ইজি, যেটা আনছে বাংলাদেশ। এবং আমার কাছে মনে হয় যে পার্সোনাল স্টাইলিস্টও থাকতে পারে, ডিজাইনারও থাকতে পারে। ওইটাকে ফোকাস করবে কি না করবে এটা কিন্তু একটা আর্টিস্টের, মানে একটা নায়িকা বলো কিংবা একটা হিরো বলো, তার ব্যক্তিগত চয়েস। কিন্তু তাকে আমাদের প্ল্যাটফর্মে, আমাদের সারিতে দাঁড় করানো তার পক্ষে পসিবল না। যেটা আপনি বলছিলেন যে আসলে মানুষ আমাদেরকেও সেরকম হয়তো মনে করে, বাট আমরা তো যে পজিশন বিলং করি সেটা আসলে ভিন্ন। তো এই যে কাজের জায়গাটা অনেকেই নষ্ট করে দিচ্ছে, যেমন পলিটিক্স তো আছেই, পাশাপাশি এটা আপনারা ভালো বলতে পারবেন যে আপনাদের সেক্টরে কি ধরনের পলিটিক্স আসলে হয়ে থাকে। মানে একটা শো আসলে সেই শোটা কে পাবে, কে করবে, কে কত কম টাকায় করবে, বেশি টাকায় করবে, এগুলো কি হয়? এটা বরাবর ছিল, এটা আছে, এটা থাকবে। কিন্তু বেসিক্যালি যদি তুমি একজন অর্গানাইজার হও, কিংবা লাইক আমরা তো ম্যাক্সিমাম সময় কোনো ব্র্যান্ডের শো করি কিংবা কোনো গুড অর্গানাইজারের শো করি, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে ওই অর্গানাইজার কিংবা ওই ব্র্যান্ড ডিসাইড করে কে স্টাইলিস্ট কিংবা কে ফ্যাশন ডিরেকশনটা দিবে, কে রানওয়ে ডিরেকশনটা দিবে। তো সেই ক্ষেত্রে এখন যদি ওর কোয়ালিটি ডাউন হয়, মানে আমি অর্গানাইজারের কোয়ালিটি নিয়ে কথা বলছি, অর্গানাইজার যে কোয়ালিটি ডাউন কিংবা হাই, দুইটার কিছু একটা হতে পারে, ডাউনও হতে পারে হাইও হতে পারে। হাই চিন্তা করবে, ডাউন চিন্তা করবে। তো আমার কিংবা আমার সিনিয়রের আমরা 3-4 জনই কিন্তু এখানে ফ্যাশন ডিরেকশনে কাজ করে, অনেক না। কিন্তু তুমি যদি বলো তো লাইক হচ্ছে যে তুমি যদি বলো যে বাংলাদেশে নায়িকা কয়জন আছে, তুমি হাতে গোনা কয়েকজন নায়িকা খুঁজে পাবা। কিন্তু তুমি যদি এখন বলো যে নায়িকা কয়জন আছে ওইভাবে আর কি, তো দেখবা যে অনেক অনেক মোর। তো আমাদের সেক্টরেও কিন্তু সেম, যে তুমি যদি বলো কাজের ফ্যাশন ডিরেক্টর কয়জন আছে, তো ফ্যাশন ডিরেক্টর তুমি হাতে গোনা কয়জনই পাবা। আর যদি তুমি এখন বলো যে ফ্যাশন ডিরেক্টর কয়জন আছে, তুমি অনেক পাবা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় পলিটিক্স আছে,
বাট আমাদের যে 3-4 জন 5 জন যারা আমরা কাজ করছি তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন আছে। ওই পলিটিক্স আমার মনে হয় যে খুব একটা কার্যকর না, কাজেও আসে না। আমার কাছে মনে হয় যে লাইক আমি এই পলিটিক্সের যে শিকারের যে ব্যাপারটা ওটা প্রথম দিকে সবাই হয়, আমিও টুকটাক হয়েছে, কিন্তু লাইক ওইটা আমাকে বাঁধতে পারেনি। দ্যাটস আমি রাকিব বাবু। আচ্ছা, এখন রাকিব বাবুর একটু পার্সোনাল কোয়েশ্চেনসে আসি। এই যে এত সুন্দর সুন্দর আউটফিটস, এগুলো কি নিজে ডিজাইন করা হয় নাকি কোনো ব্র্যান্ডস থেকে কেনা হয়, মানে শপিং কোথা থেকে করা হয়? এটা আমার কাছে মনে হয় যে আমি লাইক ডিপেন্ড। আমি কিন্তু তুমি দেখেছো যে আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি। সিম্পল মিন্স হচ্ছে যে অনেক গর্জিয়াস কোনো কাপড় পরা, এটা আমার সাথে মানে আরামদায়ক ফ্যাশনেবল পোশাক। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় কমফোর্টেবল এবং কমফোর্টনেস যেটাতে আছে আমি এটা পড়তে চাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দেশি ব্র্যান্ড হোক বিদেশি ব্র্যান্ড হোক একদমই ম্যাটার করে না। যেহেতু আমাকে কেউ টাকা দিচ্ছে না, আমি তাহলে ডেফিনেটলি ফোকাস করব না ব্র্যান্ড, যে আমি কোন ব্র্যান্ডের কাপড় পরি। মানে আপনি কেনাকাটা করেন, পছন্দ করেন? আমি শপিং করতে পছন্দ করি, বাট ডিপেন্ড যে ওটা দেশে করছি কিংবা দেশের বাইরে করছি, কিংবা লাইক অনেক এক্সপেন্সিভ কিছুর প্রতি আমার টান নাই। আমার টান সৌন্দর্য, কমফোর্টনেস। আমাকে ভালো লাগছে আমি এটা পরবো, কমফোর্ট আছে পরবো, এটা যত কম দামি কেন না হোক। তো এই যে আপনার স্কিন অনেক সুন্দর মাশাআল্লাহ, এটা তো সবাই নিশ্চয়ই আপনাকে বলে, কমপ্লিমেন্টটা দেয়। তো কেউ জিজ্ঞাসা করে না যে কি মাখো তুমি স্কিনে, বলো আমাদের সিক্রেট শেয়ার করো। যতবার আমার মিমের সাথে আমার কাজ হয়, মেজাবিনের সাথে আমার কাজ হয়, যতবার ওদের সাথে দেখা হয় ওরা এত সুন্দর, কিংবা কোনো হিরো আরিফিন শুভ ভাই কিংবা লাইক যারা আছে যাদের সাথে আমার টুকটাক কাজ টাজ হয়, তো বলে তোমার স্কিন, ওরা কিন্তু আমার চেয়ে অনেক বেশি সুন্দর, তারপর বলে তোমার স্কিন সুন্দর কেন? সিক্রেট মনে করে কেউ না, সিক্রেট মনে করে, কিন্তু তুমি জানো যে কোনো সিক্রেট নাই। মানে লাইক ওই 17-18 যখন আমি তোমার সাথে কাজ করেছি, তো ওই সময় তুমি যা আমাকে যেমন দেখেছো এখনো আমি তেমনই আছি। মানে এটা কি গড গিফটেড? ফ্যামিলি থেকে আসছে কিছুটা, আর কিছুটা মেইনটেনেন্স, লাইক ধরো প্রচুর পানি খাওয়া, মেইনটেইন করা, রুটিন লাইফও মেইনটেইন করেন আপনি। এটা আপনি একদিন বলেছিলেন যে হ্যাঁ আমি উচ্ছৃঙ্খল জীবন যাপন করি না। একদম না। লাইক আমার কাছে মনে হয়, তুমি কি আমাকে কখনো কোনো লাইক, তুমিও খুব একটা না আমিও না, আমাদের কি কখনো কোনো ককটেল পার্টিতে দেখা হয়েছে? না, কখনোই আমি দেখিনি আপনাকে। এবং আপনি কাজ করেন, আপনি বাড়িতে থাকেন, ফ্রেন্ডস আপনারও খুব লিমিটেড, এবং তাদের সাথেই আপনি আড্ডা দেন, এবং এটা আসলে ভালো। একটা খুব গুড লাইফস্টাইল লিড করলে সেটা আসলে চেহারাতেও রিফ্লেক্ট হয় না? তো এই যে আজকে যে এই অবস্থানে এসেছেন, তো এখন ফ্যামিলি কতটা সাপোর্ট করে, বা ফ্যামিলি এখন ফিউচার প্ল্যান নিয়ে কি চিন্তা করে? ফ্যামিলি অ্যাকচুয়ালি কখনোই সাপোর্টিভ ছিল না, ওইটা মিথ্যা বলে লাভ নাই, কারণ ফ্যাশনে কাজ করব এটাই হয়তো আমার ফ্যামিলি কখনো ওইভাবে চায়নি যে ফ্যাশনেই কাজ করি। আমি যখন চুজ করে ফেলেছে এবং কাজ করা শুরু করে দিয়েছে, এই জায়গাটাই আমি নিজের ফ্রিডম নিজে তৈরি করেছি। আমাকে কে মানা করবে কে করবে না এটার উপর আমি ডিপেন্ডই করিনি। আর এখনো যদি বলো যে নিজের ফিউচার প্ল্যানিং খুব একটা করি না আমি এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় জার্নি খুবই স্মুথ না, জার্নিটাকে আমি ভেবে কিংবা প্ল্যান করেই করেছি। তো সেই জায়গা থেকে প্ল্যান থাকে, শর্ট প্ল্যান থাকে, অনেক লং প্ল্যানে আমি যাই না। আমার কাছে মনে হয় যে কাল পর্যন্ত প্ল্যান করা ঠিক আছে। আমি আবার একটু, আমাকে দেখতে যেমনই হোক কিংবা লাইক যাই হোক, আমি কিন্তু একটু রিলিজিয়র। লাইক আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার স্রষ্টা যেটা রেখেছে সেটা হবে, সেটাই হবে, এত ভেবে লাভ নেই। আমি এত ভাবিই না। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার কাজের যে রুটিন আছে, যে প্ল্যানিং আছে, ওইটা মেনটেন করি, এবং ডেফিনেটলি আমি এখন চিন্তা করি যে এখন বাংলাদেশে তো কাজ করেছি, এবং যতটুকু কাজ করব, এবং আমার কাছে এখন মনে হয় যে একটু গ্লোবালি কাজ করার ইন্টারেস্টটা বেড়েছে। কিছু ইন্টারন্যাশনালি কাজ করতে চান, ম্যাগাজিনে কাজ করার পরে আরো এটা বেড়ে গেছে। এখন করছি বেশ কিছু ডিজাইনার, একজন ফ্রান্সের ডিজাইনারের সাথে আমার এই সপ্তাহে কথা হয়েছে, বাংলাদেশ বংশোদ্ভূত, বাট ওকে নিয়ে আমরা হয়তো সামনে উর্বশীকে নিয়ে একটা প্ল্যান করেছি। এবং শি ইজ এ গ্লোবাল আর্টিস্ট। আমার কাছে মনে হয় যে হয়তো বলিউডে অনেক স্ট্রং একটা ক্যারেক্টার করতে পারেনি, কিন্তু গ্লোবালি কিন্তু মডেলিংটা তার জন্য খুব নাইসলি, জার্নিটা খুব নাইসলি। আই জাস্ট লাভ হার। হ্যাঁ, আর আরো একটা কথা বলতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে আসলে
খুব তাড়াতাড়ি রাতারাতি স্টারও হওয়া যায়, ঝরেও পড়া যায়, কিন্তু ইন আ লং রান রাকিব বাবু আপনি যেভাবে দীর্ঘদিন এখানে কাজ করছেন, টিকে আছেন, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। এবং আমি আপনার জন্য শুভকামনা জানাই, এবং আজকে আমাদের ডাঙ্গুলি অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অডিয়েন্সদের উদ্দেশ্যে বলি, যারা অডিয়েন্স এবং এই প্রোগ্রামের যারা দর্শক, তাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে লাইক ভালো কমেন্ট করুন, ভালোর পাশে থাকুন। আজকে কোনো খারাপ কমেন্ট করবেন না, ভাইয়ের বুকে ব্যথা হবে। না, ফ্যাশনের মানুষরা কিন্তু তুমি জানো যে তারা একটু আদুরে হয়, তো তাদেরকে নিয়ে কিন্তু ডিফারেন্ট না, আজকে কোনো খারাপ কমেন্টস করার কোনো মানে সুযোগই নেই, কারণ আমাদের ইন্টারভিউটা অনেক নাইস হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও ডাকার জন্য।